আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইটিবিডি একাডেমিতে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। ডিজিটাল প্রযুক্তির সপ্তম শ্রেণীর আজকে আমরা শিখন অভিজ্ঞতা এক থেকে কিছু বিষয় জানবো এবং আজকের টপিকস হলো ডিজিটাল সময়ের তথ্য। সপ্তম শ্রেণীর শিখন অভিজ্ঞতা একের ডিজিটাল সময়ের তথ্যের বিষয়বস্তু কি রয়েছে এবং বইটিতে কি কি আলোচনা করেছে, সেশন একে উপযুক্ত প্রশ্নের যথাযথ সমাধান আমরা শিখব। আচ্ছা, এখানে তোমরা ক্লাসে স্কুলে পড়েছো, তারপর আমি একটু রিভিশন দিচ্ছি বা তোমাদেরকে পুনরায় পড়ানোর চেষ্টা করছি। আশা করছি আমার মুখ থেকে শোনার পরে তোমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পারবে। পাশাপাশি এখানে যে প্রযুক্তির ব্যবহার রয়েছে, আমি সেটা যেখানে যতটুকু আসতেছে বইয়ের ভিতরে এই প্রযুক্তির ব্যবহারটা আমি তোমাদেরকে সেটা প্র্যাকটিক্যালি করে দেখাবো ইনশাল্লাহ। অর্থাৎ প্রযুক্তির যে বইটি রয়েছে সেটা যদি তুমি বইয়ের পাশাপাশি বা একটু প্র্যাকটিক্যালি দেখো বা করতে যাও, সেটাই তো হবে তোমার মূল শিক্ষা বা তোমার কারিকুলাম শিক্ষা। সমস্যা নেই, আমি তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। শুধু বইয়ের ভিতরেই নয়, ডিজিটাল প্রযুক্তি তুমি তোমার ব্যক্তিগত জীবনেও কাজে লাগাতে পারবে। সেই প্রচেষ্টাই আইটিবিডি একাডেমির এই সাবজেক্টগুলি সিলেবাস সাজানো হয়েছে, ডিজাইন করা হয়েছে, তোমরা সেভাবে শিখতে পারবে ইনশাল্লাহ। শুরু করি সেশন একের উপযুক্ত প্রশ্নের যথাযথ সমাধান। আমি একটু পড়েই তারপরে তোমাদেরকে বোঝাতে সহজ হবে যে আচ্ছা, ছোটদের জীবনে বেশি সমস্যা নাকি বড়দের জীবনে? একটা প্রশ্ন করছে। আসলে ছোট বড় সবারই প্রতিদিনই নানা রকম ঝামেলা পড়তে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বড়রাই বড় বড় সমস্যাগুলো আমাদের সমাধান করে দেয়। কেমন হবে যদি আমরা ছোটরাও বড়দের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি? বর্তমানে সময় ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা কিন্তু শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি। ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য এবং এর উৎস সম্পর্কে জেনেছি। সপ্তম শ্রেণীতে আমরা তথ্য অনুসন্ধান এবং ব্যবহার করে বড়দের একটি সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। তারপর বলছে, যে কোনো সমস্যার সমাধানের জন্য সমস্যার গভীরে গিয়ে বুঝে নিতে হয়। সমস্যার পেছনে কারণ বোঝার ক্ষেত্রে সবচেয়ে জরুরি এবং সহজ উপায় হচ্ছে প্রশ্ন করা। আজকে আমরা সঠিক প্রশ্ন করার উপায় খুঁজে বের করব। তার আগে একটি ঘটনা পড়ে নিই। এখানে বইয়ের আলোচ্য সূচি সম্পর্কে একটু সুন্দরভাবে বুঝিয়েছে আমাদের সঠিক তথ্য বের করতে হবে, কিভাবে সেটা বের করব এবং ছোটরাও বড়দের সমস্যার সমাধান করতে পারে। আমরা ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্যের উৎস কি সে সম্পর্কে জেনেছি। এখন আমরা এই ক্লাসে সেই তথ্যর একটা অনুসন্ধান ব্যবহার করে বড়দের একটি সমস্যার সমাধান করব, সেই ব্যাপারে এখানে বলেছে এবং কিভাবে সেই সঠিক তথ্য বের করব সেটা নিয়ে একটা গল্প হয়তো বা দিয়েছে, যেটা সম্পর্কে আমাদেরকে একটু বলবে। আচ্ছা, গল্পটা আমরা একটু সংক্ষেপে পড়ে বললে বুঝতে পারবো। এখানে শিশির নামের একটা ক্যারেক্টার দিয়ে গল্পটা সুন্দরভাবে সাজানো হয়েছে। বলেছে, শিশির তখন তৃতীয় শ্রেণীতে পড়ে। ঈদের ছুটিতে মায়ের সঙ্গে তার এক আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছে, যেখানে সে আগে কখনো যায়নি। যে বাড়িতে সে গিয়েছে সেখানে তার বয়সী এমন কেউ ছিল না যার সঙ্গে সে খেলতে পারবে, কিন্তু সেই বাড়ির খুব কাছাকাছি আরেকজন আত্মীয়ের বাড়িতে তার বয়সী অনেকে আছে যাদের সঙ্গে খেলতে পারলে খুব মজা হবে। শিশির সেই বাড়িতে একদিন আগেই গিয়েছিল। সে ভাবলো একাই মাকে বলে ওই বাড়িতে চলে যাবে। শিশির দুপুরের খাবার খেয়ে সেই বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দিল। সেই বাড়িতে যেতে 10 মিনিটের বেশি লাগার কথা না, কিন্তু শিশির প্রায় 30 মিনিট হেঁটে ফেললো, কিন্তু ওই বাড়িটা পেল না। শিশির বুঝতে পারলো সে রাস্তা ভুল করে ফেলছে। সে সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। শিশিরের কাছে মায়ের ফোন নাম্বার, যে বাড়িতে বেড়াতে এসেছে সেই বাড়ির নাম কিছুই মনে ছিল না, তাই কারো সাহায্য চাইতে পারছিল না। এমন সময় ইউনিভার্সিটিতে পড়ে এরকম বয়সী একজন ছেলে এসে তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। শিশির প্রথমে উত্তর দিতে পারলো না, পরে কাঁদতে কাঁদতে বলল, আমি রাস্তা ভুলে গেছি। ছেলেটি জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছিলে? যে বাড়িতে যাচ্ছিলে সেটি দেখতে কেমন? তুমি কখন রওনা দিয়েছো? আর ওই বাড়িতে পৌঁছাতে তোমার কতটুকু সময় লাগার কথা? এখানে তোমরা কেন বেড়াতে এসেছো? এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর যা দাঁড়ালো তা হলো, শিশির তার মায়ের সাথে একটি বিয়ে বাড়িতে এসেছে। সে বাড়িটি রেল লাইনের পাশে, বিয়ের গেট সাজানো আছে। আত্মীয়ের বাড়ি বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব 10 মিনিট। শিশিরের সব উত্তর শুনে ছেলেটি বিয়ে বাড়িটি চিনে ফেললো আর শিশিরকে পৌঁছে দিল। গল্পটি থেকে সুন্দর একটি মেসেজ আমাদেরকে দিয়েছে, যা আমাদের সহজভাবে বুঝতে হবে। সেটা আমি বোঝাচ্ছি কি কি মেসেজ দিয়েছে। পরের লাইনটা পড়ে নেই আগে। শিশিরের এই ঘটনায় আমরা বুঝতে পারলাম সঠিক প্রশ্ন করতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, সঠিক প্রশ্ন করতে পারার সহজ উপায় হচ্ছে 6 ক মেরে প্রশ্ন করা। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো এইখানে কি বোঝানো হয়েছে গল্পের দ্বারা? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি পরিষ্কার করে। এই শিশিরের এই গল্পটি দ্বারা বোঝানো হয়েছে যে সঠিক প্রশ্ন করে সঠিক তথ্য বের করাটা খুব গুরুত্বপূর্ণ। সে সঠিক তথ্যটা কিভাবে বের করলো, ঘটনাটা
একটু মনোযোগ দিয়ে যদি তোমরা বুঝো, ঘটনাটাতে একটা পিচ্চি ছেলে হারিয়ে গিয়েছে, শিশির নামের। সেই ছেলেটি একজন ব্যক্তি, একটা ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ব্যক্তি তাকে তার বাড়িটি খুঁজে পেতে সাহায্য করলো। কিভাবে সাহায্য করলো? ছেলেটি তো ছোট, সে তো তার মায়ের ফোন নাম্বার চেনে না, সে যে বাড়িতে বেড়াতে এসেছিল সেই বাড়িটি চেনে না, সে যেখানে যাচ্ছিল সেটাও ভুলে গেছে। তারপরেও কিভাবে সেই ছেলেটাই কৌশলে ছেলের পিচ্চিটার কাছ থেকে তার পরিচয় নিয়ে এবং তাকে সঠিক আহ, ইয়ে ঠিকানায় তাকে পৌঁছে দিল। এখানে হলো মূল বিষয়টা, যে সে ছেলেটা ছোট হলেও যে প্রশ্ন করছিল সে খুব দক্ষ এবং সুন্দরভাবে তাকে প্রশ্ন করার মাধ্যমে তার কাছ থেকে সেই তথ্যগুলো আদায় করে নিয়েছে, যে সে যাতে তাকে তার পরিচয় বা তার ঠিকানায় পৌঁছে দিতে পারে। আচ্ছা, বিষয়টা হলো আমাদের প্রশ্ন করাটা শিখতে হবে সর্বপ্রথম, তবেই আমরা কেবল সঠিক তথ্য বের করতে পারবো। হ্যাঁ, এখানে এই গল্পটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আমাদের প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন এলোমেলো ভাবে করা যাবে না, তাহলে আমাদের উত্তর বা সঠিক তথ্য আমরা পাবো না। আর এই প্রশ্ন করার নিয়ম বলে দিয়েছে, 6টা ক মেনে প্রশ্ন করতে হবে। ওকে, 6টা ক কি সেটা জানি। 6টা ক হলো কে, কি, কোথায়, কখন, কেন, কিভাবে। সাধারণত আমরা প্রশ্ন করার ক্ষেত্রে এই 6টা ক অটোমেটিক্যালি নিজে থেকেই করে ফেলি বা করে রাখি। কি খেয়েছো, কিভাবে খেয়েছো, কোথায় যাচ্ছ, তারপরে কেন যাচ্ছ, কখন যাবা, ইত্যাদি মূলক প্রশ্নগুলো আমরা অটোমেটিক্যালি করি। তারপরে কিছু প্রশ্ন আছে যে আমরা প্রশ্নগুলো করার সময় হয়তো বা বুঝতে পারি না যে আমাদের প্রশ্নের মধ্যে ঘোলাটে কোনো বিষয় আছে কিনা, আমরা যে প্রশ্নটা করছি সেটা কি পরিষ্কার ভাবে জিজ্ঞাসা করতে পারছি কিনা। যার ফলে যদি কোনো প্রশ্ন আমরা পরিষ্কার ভাবে জিজ্ঞাসা করতে না পারি, সেক্ষেত্রে কি হয়, আমরা সঠিক তথ্যটা বের করতে পারি না। যাই হোক, আমরা এই গল্পটা থেকে এবং এই 6টা ক মেনে যদি আমরা প্রশ্ন করি, আশা করছি আমরা সঠিক তথ্য বের করার জন্য সুন্দরভাবে সঠিক প্রশ্ন করতে পারবো এবং সঠিক তথ্য আমরা অনুসন্ধান করতে পারবো। তারপরে কি বলছে, এই 6টি ক মাথায় রেখে যদি আমরা তথ্য অনুসন্ধান করি কিংবা কোনো তথ্য উপস্থাপন করার সময় যদি আমরা এই 6টি ক বিবেচনা করি, তাহলে আমরা সম্পূর্ণ তথ্য খুঁজে পাবো বা পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করতে পারবো। হ্যাঁ, একই কথা যেটা আমি তোমাদেরকে গল্প থেকে বোঝালাম, যে আসলে আমাদের এই 6 ক মেনে প্রশ্ন করলে আমরা সুন্দরভাবে সঠিক তথ্য অনুসন্ধান করতে পারবো এবং সেই তথ্যগুলাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। আমরা তথ্য সংগ্রহ করলাম কেন, কি কারণে, সেটা তো আমাদের সে সে কাজে লাগাতে হবে। এবার আমাদের প্রথম সূত্র হলো সঠিক তথ্য বের করা, এবার সেই তথ্যকে আমরা সঠিকভাবে কাজে লাগানো বা উপস্থাপন করা। এটাই ছিল এইখানকার এই 6 ক বিষয়। আচ্ছা, এখানে কিছু উদাহরণ দিয়েছে, উদাহরণগুলো তোমরা পড়লে সহজেই বুঝতে পারবা। আমি একটু ভাষা ভাষা পড়ে তোমাদেরকে বোঝাচ্ছি। আহ প্রথমে বলেছে এবার আমাদের কাজ শুরু করার পালা। আচ্ছা, আমরা কাজ শুরু করব সেটা বলেছে। আমরা শ্রেণীকক্ষে সব বন্ধু শিক্ষকের সহায়তায় 3টি দলে ভাগ হয়ে 3 রকমের লক্ষ্য দল নিয়ে কাজ করব। লক্ষ্য দলের বা টার্গেট গ্রুপ কি তা ইতিমধ্যে আমরা ষষ্ঠ শ্রেণীতে জানতে পেরেছি। আচ্ছা, এখানে বলেছে শিক্ষক আমাদেরকে 3জন বন্ধু মিলে একটি লক্ষ্য দল ঠিক করে দেবে এবং টার্গেট বদ্ধ হয়ে গ্রুপ হয়ে আমরা একটি কাজ সম্পন্ন করব। আর লক্ষ্য দলটা কি সেটা আমরা ক্লাস 6-এ আমরা পড়েছি, জেনেছি। আশা করছি তোমরা এই ব্যাপারে অবগত আছো, জানো। হুম। তারপরে যেটা বলেছে আমাদের 3টি লক্ষ্য দল হতে পারে। লক্ষ্য দল কি হতে পারে সেটা এখানে উদাহরণ দিয়েছে। বাবা মা তাদের বয়সী অভিভাবক, দাদা দাদি নানা নানি বা তাদের বয়সী কোনো আত্মীয় বা প্রতিবেশী, অথবা শিক্ষক। তারপরে বলেছে আমাদের কাজ হবে আমাদের লক্ষ্য দল গত 1 মাসে কি কি ধরনের সমস্যায় পড়েছেন তা খুঁজে বের করা এবং তথ্য অনুসন্ধান করে সমস্যার সমাধান চিহ্নিত করা। সমাধান চিহ্নিত হয়ে গেলে সমাধানটি তাদের কাছে সুন্দর ও আকর্ষণীয় ভাবে উপস্থাপন করে তাদের সাহায্য করা। ওকে, আমাদের লক্ষ্য দলের সমস্যাগুলো হতে পারে খুব ছোট ছোট, কিন্তু সমাধান করা গেলে তাদের অনেক বেশি উপকার হবে। যেমন সমস্যা হতে পারে দাদুর ওষুধ খেতে মনে না থাকতে পারে, কয়েকদিনের জন্য বেড়াতে গেলে বাবার প্রিয় গাছটি পানি না পেয়ে শুকিয়ে যেতে পারে, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে ক্লাস নিতে হয় বলে শিক্ষকের পায়ে ব্যথা হতে পারে। আচ্ছা, এখানে 3টি সমস্যা তুলে ধরেছে এবং সেই সমস্যার সমাধান বের করতে হবে, সেটা এখানে বলেছে। আচ্ছা, এখানে সুন্দরভাবে বলেছে যে আমরা যে লক্ষ্য দল হব, 3জন লক্ষ্য দল হয়ে আমরা এই লক্ষ্য দল কে থাকবে, তাদের সমস্যাগুলা কি হতে পারে, আমরা কিভাবে তাদের সমস্যাগুলো বের করব। আচ্ছা, তারপরে বলেছে উপরের উদাহরণগুলো তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলো। বুঝলাম আমরা উদাহরণগুলি যেভাবে দিয়েছে, ইনশাল্লাহ আমরা যদি নিজেরা চেষ্টা করি সমস্যা বের করতে পারবে এবং সেই সমস্যার সুন্দরভাবে সমাধানও বের করতে পারবে ইনশাল্লাহ। ওকে, এবার আমরা আমাদের জন্য শিক্ষক যে লক্ষ্য দল ঠিক করে দিয়েছে সেই লক্ষ্য দলের কি কি দৈনন্দিন সমস্যা আছে তা আমাদেরকে বা তাদেরকে প্রশ্ন করে খুঁজে বের করব। আচ্ছা, এখানেই দেখো এই যে এই কাজটা আমাদের করতে হবে, এই 6টি ক মেনে প্রশ্ন করে তারপর আমাদের যে শিক্ষক
যে লক্ষ্য দল আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে, সেই লক্ষ্য দলের কি করব আমরা, তাদেরকে প্রশ্ন করে দৈনন্দিন সমস্যা খুঁজে বের করব, এটাই বলেছে। আচ্ছা, এখানে বাড়ির কাজ দিয়েছে। বাড়ির কাজ হলো 6টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার লক্ষ্য দলের প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব, এবং সেখানে লক্ষ্য রাখবো তারা প্রথমেই সমস্যার কথা হয়তো বলতে পারবেন না, বা অনেকে বড় সমস্যার কথা বলবেন, কিন্তু আমরা প্রশ্ন করে করে তাদের সমস্যার পেছনে খুঁজে বের করব, সমস্যার পেছনের খুঁজে বের করব। এখানে যেটা বলেছে দেখো, এই গল্পের সাদৃশ্যে আমরা বুঝতে পারি যে এখানে যে ছেলেটি ছিল শিশির, সে মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে, সে কিন্তু সঠিক প্রশ্ন করতে পারে, সঠিক উত্তর দিতে পারতো না, বা একটা প্রশ্ন করলে হয়তোবা ভিন্ন কোনো উত্তর দিতে পারতো, কারণ সে অনেক কিছুই জানে না। তাকে কি করা হয়েছে, কৌশলে সঠিক প্রশ্ন করার মাধ্যমে তার কাছ থেকে সেই তথ্যগুলো বের করা হয়েছে যেটা আসলে তার উপকারে আসবে। যেমন সে কোন বাড়িতে বেড়াতে এসেছে, সে বাড়িটা দেখতে কেমন, যে বাড়িতে সে যাচ্ছিল সেই বাড়িটা তার ওই বাড়ি থেকে দূরত্ব কতটুকু। হ্যাঁ, এই যে যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা তাকে বিচক্ষণতার সাথে করতে হবে, যে প্রশ্নগুলা করবে, যে আমি যাকে প্রশ্ন করতেছি সে হয়তো বা সঠিক উত্তর বোঝে না বা জানে না, সে হয়তো বড় কোনো উত্তর দিবে, আমি যে প্রশ্ন করলাম সেটা সঠিক উত্তর পেতে হলে আমাকে কৌশলে প্রশ্ন করতে হবে। এটাই হলো এখানে বলেছে, এবং এই কৌশল অবলম্বন করে আমরা বাড়ির এই কাজটি করে ফেলবো। তোমরা সুন্দরভাবে এই কাজটি করে ফেলবা, করে এখানে এই যেখানে একটা টেবিল বসাছে আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ এখানে প্রাপ্ত সমস্যা এখানে নোট করতে বলছে, এবং আমাদের যে দলটা রয়েছে লক্ষ্য দল, এই দলের এই প্রাপ্ত সমস্যাগুলো আমরা এখানে নোট করে নিয়ে আসব। সেশন একের এই এই এটাই ছিল সেশন একের টপিকস, এবং আমি এখানে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো একটা বিষয়, সেটা হলো এই যে উপযুক্ত প্রশ্নের যথাযথ সমাধান। এখানে যে তোমরা বাড়ির কাজটা করবা, এটা কিভাবে করবা, খাতা কলমে করলে তো হয়ে গেল, পেন্সিল বা স্কেল দিয়ে তোমরা একটা ঘর ছক আঁকালা, দেন সেখানে তোমরা কিছু সমস্যা নোট করে নিয়ে আসলা, নথি করে নিয়ে আসলা, বাট এটা কম্পিউটার দিয়ে কিভাবে করা যায়, আচ্ছা আমরা এটা পরবর্তী সেশনে জানবো। এটা আছে যে সেশন সমস্যার শ্রেণীকরণ, এখানেও হয়তো বা আছে যে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। তোমরা আপাতত খাতাতেই এটা করো, যে তোমাদের যে লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ করে দেওয়া হয়েছে সেই গ্রুপে তোমরা প্রাপ্ত সমস্যাগুলা, যে যে সব উদাহরণ নিয়ে যেভাবে বোঝানো হয়েছে, হুম, বাবা মা বা তাদের বয়সী অভিভাবক, দাদা দাদি, নানা নানি, বা তাদের বয়সী কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশী, শিক্ষক, হ্যাঁ, এমন কারো সমস্যাগুলা তোমরা এখানে নোট করে নিয়ে আসবা। এটা হলো তোমাদের বাড়ির কাজ। কিভাবে করবা, আপাতত তোমরা খাতার ভিতরে স্কেল দিয়ে প্রথমে এই ঘরটা আঁকাবা, এরকম একটা ঘর আঁকাবা, আঁকানোর পরে তোমাদের এই লক্ষ্য দলের নামগুলো লিখবা, অর্থাৎ গ্রুপের যে নামটা আছে সেটা লিখবা। তারপরে তোমরা যে প্রাপ্ত সমস্যাগুলো পাবা সেই সমস্যাগুলো এখানে নোট করে 1 2 3 4 5 এইভাবে নাম্বার দিয়ে দিয়ে লিখে নিয়ে আসবা। এটা হলো তোমাদের বাড়ির কাজ। এবং আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ জানবো যে সমস্যার শ্রেণীকরণ, সেশন 2-এ আমরা জানবো সমস্যা শ্রেণীকরণ, এবং এই সমস্যার শ্রেণীকরণ করতে গিয়ে আমরা একটা সফটওয়্যারের ব্যবহার শিখবো ইনশাল্লাহ। সেই সফটওয়্যারটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, আর এটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং। হ্যাঁ, আমরা আগামী সেশনে যেটা জানবো এক নজর একটু দেখি, সেটা হলো আজকে আমরা যেমন আগামীকালকে যেটা দেখবো, প্রথমে আমাদের আনা সমস্যাগুলো একসঙ্গে করব, তারপর সিদ্ধান্ত নিব যে কোন সমস্যাটি নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। সমস্যাগুলো একসঙ্গে করার জন্য আমরা আজকে অর্থাৎ আগামীকাল কাজ করব ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে। এখানেই হলো তোমাদের কাজটা, আগামীকাল যেটা শিখবো আমরা ওয়ার্ড প্রসেসিং শিখবো মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ব্যবহার করে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা বাড়ির কাজটি সম্পূর্ণ করবা। আশা করছি আজকের এই সেশন 1-এর তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা, এবং বাড়ির কাজটি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ করে গ্রুপে জমা দেবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।